গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা প্র্যাকটিস সেট নাম্বার 8 করব। তো এই সেটটা যখন করব তোমরা একটা কাজ করবে, যখন কোশ্চেন আসবে ভিডিওটা পজ করে কোশ্চেনটা সলভ করার আগে চেষ্টা করবে। দেন যদি সলভ হয়ে যায় তাহলে ভালো কথা, না হলে ভিডিওটা প্লে করে তুমি সেই সলভটা দেখে নিও, সলিউশনটা দেখে নিও। তো এইভাবেই প্রত্যেকটা কোশ্চেন তোমরা অ্যাটেম্প করো, ঠিক আছে? চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন আমরা দেখব কী দেওয়া আছে। দেখো যে একটা স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 2:3। তাহলে ছেলে আর মেয়ের কথা বলা আছে এবং এদের অনুপাত দেওয়া আছে 2:3। যদি 25% ছেলে এবং 30% মেয়ে বৃত্তিধারী হয়, বৃত্তিধারী মানে জব করে কিছু, তাহলে বৃত্তিধারী নয় এমন স্কুল ছাত্রদের শতাংশ হলো। আচ্ছা, 25% ছেলে বৃত্তিধারী, তাহলে আমরা কি করি এগুলো জেনারেলি 2 না ধরে এটাকে 200 আর এটাকে আমরা 300 ধরে নিই। এবার 25% মানে 100-র মধ্যে 25, 200-র মধ্যে কত হবে? তাহলে 50 ছেলেদের মধ্যে। আর মেয়েদের কত? 30%, 100-র মধ্যে 30, 300-র মধ্যে কত হবে? 90। তাহলে এই দুটো হচ্ছে বৃত্তিধারী, ছেলেদের মধ্যে 50 জন, মেয়েদের মধ্যে 90 জন। তাহলে মোট বৃত্তিধারীর সংখ্যা কত? 50 + 90 140 জন। এটা হচ্ছে মোট বৃত্তিধারীর সংখ্যা। আচ্ছা, মোট স্টুডেন্ট কত? 200 + 300 500 জন। তাহলে 500 জনের মধ্যে 140 জন বৃত্তিধারী। তাহলে বৃত্তিধারী 9 জানতে চেয়েছে কতজন না 500 - 140, 360 জন বৃত্তিধারী নয়। আমাকে কত শতাংশ জানতে চেয়েছে, তাহলে 360 বাই টোটাল শতাংশ বলেছে মানে ইন্টু 100, তাই তো? জাস্ট ক্যালকুলেশন করে নেবো। আর 7 × 35, 5 × 10 মানে 72%। 72% মোট ছাত্রছাত্রীর বৃত্তিধারী নয়, অপশান এ। আচ্ছা, শুধু ছাত্র মানে এটা ছেলে ভাবো না, এটা ছাত্র ছাত্রী বললে কোশ্চেনটা একটু সঠিক হতো। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। দেখো কী দেওয়া আছে। একটি গ্রামে 60% পরিবারের প্রত্যেকের একটি করে গরু আছে। 30% পরিবারের প্রত্যেকের একটি করে মহিষ আছে। 15% পরিবারের গরু এবং মহিষ দুটোই আছে। সব মিলিয়ে পরিবারের সংখ্যা কটা? 96টা। এবার বলছে কতগুলো পরিবারে গরু বা মহিষ কিছু নেই। এই ধরনের কোশ্চেন আমরা জানি কীভাবে সলভ করতে হয়, ভেন ডায়াগ্রাম, তাই তো? তাহলে ভেন ডায়াগ্রাম করে নেবো গরু আর মহিষের জন্য। ধরো এটা গরু, এটা মহিষ। এবার কি বলেছে? বলা আছে আগে যেটা উভয় মানে এই পোর্শনটা, এই উভয় পোর্শনটা আমাদেরকে আগে দেখতে হয়। উভয় মানে কি? গরু আর মহিষ দুটোই আছে। তো এরকম পরিবারের সংখ্যা কত বলেছে? 15%। তাহলে এটা হচ্ছে 15 ভেতরেরটা, তাই তো? গরু কতগুলোতে আছে? 60%-এ। তার মানে এই গরুটা 60% হবে টোটাল, যার মধ্যে 15 এখানেই ঢুকে গেছে। তাহলে এর বাইরে কত থাকবে? 45। মহিষ টোটাল কত পার্সেন্ট? 30%, যার মধ্যে 15 অলরেডি এখানে ঢুকে গেছে। তাহলে এই বাইরে কত থাকবে? 15। দেখো মহিষের মধ্যে টোটাল 30 পড়ছে। মহিষের যে এই গোল দাগটা, এই গোল দাগটার মধ্যে টোটাল 30 পড়ছে, দেখে নাও। হ্যাঁ পড়ছে। এই ভেতরে 15 আর বাইরে 15। এই গরুটার মধ্যে টোটাল 60 পড়ছে, দেখে নাও। এই 15 আর 45, 60। ঠিক আছে, তো এটাই হচ্ছে ভেন ডায়াগ্রামের নিয়ম। তাহলে টোটাল কতগুলো পরিবারের ঘরে গরু আর মহিষ আছে, মানে কিছু একটা আছে। তাহলে দেখছি এখানে 45, এখানে 15, 60 আর এখানে 15, 75। তাহলে 75% ঘরে গরু বা মহিষের কিছু একটা আছে। নেই কত পার্সেন্ট ঘরে? তাহলে 25% ঘরে, তাই না? এটা আমি বলতে পারি 75% ঘরে গরু বা মহিষ কিছু আছে। তাহলে গরু বা মহিষ কিছু নেই কত পার্সেন্ট ঘরে? 25% ঘরে গরুও নেই, মহিষও নেই, তাই তো?
এবার দেখো সব মিলিয়ে পরিবারের সংখ্যা কত পড়েছে 96, আর আমরা পার্সেন্টেজে টোটাল কত ধরছি 100%, তার মানে আমি বলতে পারি 100% মানেই 96, 1% মানে 96/100। আর গরু বা মহিষ নেই কত পার্সেন্ট ঘরে দেখলাম আমরা 25% ঘরে, তাহলে ইন্টু 25, 24টা ঘরে গরু বা মহিষ কিছু নেই, অপশান বি। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো। ভেন ডায়াগ্রাম তোমাদের জানা আছে খুব ভালোভাবে, সবাই করেছো। চলো নেক্সট কী দেওয়া আছে দেখুন। দুইজন পুরুষ এ ও বি পি থেকে কিউ পর্যন্ত 21 কিলোমিটার দূরত্ব যথাক্রমে 3 এবং 4 কিমি প্রতি ঘন্টা হাঁটে। আচ্ছা, তার মানে পি থেকে কিউ একটা ডিস্টেন্স আছে, পি থেকে কিউ। দুটো ব্যক্তি এ এবং বি কত কত ওদের বেগ, এর বেগ হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার আর বি এর বেগ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার, এই বেগে হাঁটছে। এবার বলছি বি কিউতে পৌঁছে অবিলম্বে ফিরে আসে, মানে বি, আচ্ছা বি এর স্পিড বেশি, বি আগে পৌঁছে যাবে, আগে পৌঁছে আবার ফিরেও আসছে, মানে ব্যাক করছে আবার, ঠিক আছে। এবং এর সাথে কোন জায়গায় দেখা হয় আর এ, তাহলে এখানে কোন একটা জায়গায় আর হবে যেখানে এর সাথে দেখা হয়। তার মানে এ এইদিকে একবার যাচ্ছে, যেতে 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 এই জায়গায় পৌঁছাচ্ছে, আর বি কী করছে সেখানে, বি সেখানে একবার পৌঁছে গিয়ে একবার পৌঁছে গেল কিউতে, তারপর আবার কিউ থেকে ফিরে আসছে, তখন তাদের এই জায়গাতে দেখা হয় আর পয়েন্টে। টোটাল ডিস্টেন্সটা কত বলেছে 21। তাহলে কোশ্চেন হচ্ছে যে পি থেকে আর এর দূরত্ব কত, এই পি থেকে আর না এতটা, এই দূরত্বটা আমাকে বার করতে দিয়েছে। কোশ্চেনটা ক্লিয়ার? এবার দেখো এটা সলভ কীভাবে করব। বি 4 কিলোমিটার/ঘন্টা বেগে চলে আর এ হচ্ছে 3 কিলোমিটার/ঘন্টা। আচ্ছা, এইখানে এই ডিস্টেন্সটা আমরা জানি না, এই ডিস্টেন্সটা, এটা আমরা সাপোজ এক্স ধরে নিলাম। যদি আমি এক্স ধরে নিই তাহলে বি টোটাল কতটা ডিস্টেন্স গিয়েছে বলো তো? না, বি গেছে, বি তো 21 কিলোমিটার, মানে পুরো ডিস্টেন্সটা একবার কভার করেছে, প্লাস আরও এক্স এসছে, তাই না? বি টোটালি এটা কভার করেছে, কভার করার পর আবার অবিলম্বে ফিরে এসছে এতটা ডিস্টেন্স, তাই না? তাহলে 21 প্লাস এক্স, এটা হচ্ছে বি এর ডিস্টেন্স। এর কত ডিস্টেন্স হবে বলো তো কভার করছে? না, এ তো শুধুমাত্র এইটুকু ডিস্টেন্সই কভার করেছে, তাই না? এই যেটা রেড কালার করেছি আমি, এইটুকু ডিস্টেন্সই কভার করেছে ওই টাইমেই। এই ডিস্টেন্সটা কত? টোটালটা যদি 21 হয়, এটা হবে 21 মাইনাস এক্স। তাহলে এর ক্ষেত্রে ডিস্টেন্সটা হবে 21 মাইনাস এক্স। দুজনে তো একই সময়ই হাঁটছে, তাই না? এক সময়ের কথা কিছু বলা নেই, মানে সময় হচ্ছে কনস্ট্যান্ট, এও যতক্ষণ হাঁটছে বিও ততক্ষণই হাঁটছে। তাহলে সময়টা যখন কনস্ট্যান্ট, তখন আমি দুটো ক্ষেত্রে সময়টাকে কী করে দিতে পারি? একই করে দেবো, ইকুয়াল করে দেবো। এর ক্ষেত্রে টাইম কত লাগছে বলো তো? টাইম কী করে বার করব? ডিস্টেন্স 21 মাইনাস এক্স আপন স্পিড, এটা হয়ে গেলো এর টাইম। বি এর টাইম কত? বি এর ক্ষেত্রে টাইম অফ এ লিখলাম, বি এর টাইম কত হবে বলো? ডিস্টেন্স আপন স্পিড, স্পিড কত? 4। এই টাইম দুটো কী হবে? সমান হবে, সরি এটা বি, এর টাইম আর বি এর টাইম কি সমান, যেহেতু এখানে টাইমের তো কোনো কথা বলা নেই, মানে টাইম কনস্ট্যান্ট। জাস্ট এটা এবার আমি সলভ করব। বাই 3 ইজ ইকুয়াল টু 21, সরি এক্স বাই 4। জাস্ট এটা সলভ করব। 63 প্লাস 3x ইজ ইকুয়াল টু 84 মাইনাস 4x, 7x ইজ ইকুয়াল টু 21, এক্স ইকুয়াল টু 3। এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম? 3। এবার বলো তোমরা যে পি থেকে এই যে আর এর দূরত্ব কত? এটাই তো 21 মাইনাস এক্স, তার মানে কত? 21 মাইনাস 3 মানে 18 কিলোমিটার। ক্লিয়ার? পুরো বেসিকে করলাম অঙ্কটা,
এতক্ষণ টাইম লাগবে না, জাস্ট আমি বোঝাতে চাইছি তোমাদেরকে ভালো করে, বলি টাইমটা লাগছে। ঠিক আছে, বেসিক থ্রু দিয়েই করো, এটা বেস্ট হবে। চলো নেক্সট দেখো কী বলেছে। একটা বানর 14 মিটার উঁচু একটা তৈলাক্ত খুঁটিতে ওঠার চেষ্টা করছে। বানরটি প্রথমে 2 মিটার উপরে ওঠে, পরের মিনিটে আবার 1 মিটার নিচে নেমে যায়। তাহলে প্রথমে 2 মিটার উঠছে, পরের মিনিটে 1 মিটার নেমে যাচ্ছে। তার মানে ওভারঅল এই যে 2 মিনিটে বান্দরটা কত মিটার উঠতে পারছে? 1 মিটার, তাই না? টোটাল খুঁটিটা কত মিটারের? 14 মিটারের। এবার এইখানে ফার্স্ট কাজ হচ্ছে আমার যেটা, যে একবারে সে কত মিটার লাগাচ্ছে? 2 মিটার। তো তাহলে 2 মিটার আগে এখান থেকে মাইনাস করো না। তুমি 12 মিটার উঠতে কতক্ষণ টাইম লাগে সেটা বার করো। ঠিক আছে, এইটা অবশ্যই করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, 2 মিনিটে উঠছে 1 মিটার, 12 মিটার উঠতে তাহলে কতক্ষণ টাইম লাগবে? বলতে পারি, যদি 12 মিটার উঠতে চাই, 1 মিটার উঠছে, 12 মিটার উঠতে গেলে কী করবো? 12 গুণ, টাইমটা এদিকে 12 গুণ হয়ে যাবে, মানে 24 মিনিট। 24 মিনিটে সে 12 মিটার উঠছে। যখনই সে 12 মিটার উঠে যাবে, পরের স্টেপটা তো আবার 2 মিটারের হবে, পরের লাফটা আবার 2 মিটারের হবে। আর যখনই 2 মিটারের হয়ে যাবে পরের লাফটা, তখনই সে তার কী হয়ে যাবে? 14 মিটার হয়ে যাবে, তাই না? পরের যে লাফটা সেটা 2 মিটারের লাফ দেবে তো 12 মিটার ওঠার পর। পরের লাফটা কত মিটার হবে? 2 মিটারের। আর পরের লাফটা 2 মিটার হলেই কত মিটার হয়ে যাবে? 14 মিটার। গাছটা তো 14 মিটারই লম্বা ছিল, খুঁড়িটা। তাহলে আর 1 মিনিটেই সে পৌঁছে যাবে। 24 মিনিট প্লাস 1 মিনিট মানে 25 মিনিট হয়ে যাবে এই কোশ্চেনটার অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার। এই জায়গাটা কিন্তু ভুলবে না, প্রথমে কিন্তু এই মাইনাসটা করতে। চলো নেক্সট। একজন মানুষ সকাল 6টায় পি বিন্দু ছেড়ে যায়, সকাল 10টায় কিউ বিন্দুতে পৌঁছায়। তার মানে পি থেকে কিউ, পি থেকে কিউ 6টায় বেরোই, 10টায় পৌঁছায়, মানে কতক্ষণ টাইম লাগে? 4 ঘন্টা। অন্য একজন মানুষ কিউ থেকে, আচ্ছা এই দিক থেকে এইদিকে যাচ্ছে, তার 4 ঘন্টা টাইম লাগছে। আর অন্য একজন মানুষ কিউ থেকে সকাল 8টায় বেরোয়, পৌঁছায় কটায়? 12টায়। আচ্ছা, কিউ থেকে এদিকে আসছে, ওরও টাইম লাগছে 4 ঘন্টা, 8টা থেকে 12টা। কোন সময়ে তাদের দেখা হবে? আচ্ছা, তাহলে এখানে সময়ের অনুপাত 1:1, তাই তো? 4 মানে 1:1। তাহলে স্পিডেরও অনুপাত হবে 1:1। ঠিক আছে, এইবার আচ্ছা এটা করার সুবিধার্থে আমি 1:1 না ধরে 4:4ই ধরলাম। ঠিক আছে, টাইমটা হবে 4:4। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? স্পিড ইন্টু টাইম, তাই তো? মানে 4 × 4 16। এবার পি থেকে যে যাচ্ছে সে সকাল 6টায় বেরোচ্ছে, আর কিউ থেকে যে আসছে সে বেরোচ্ছে কটায়? 8টায়। কাজ কি হয়? আমাকে টাইমটাকে সমান করতে হয়। তাহলে যে 6টায় বেরোচ্ছে ওকে প্রথমে 2 ঘন্টা চালিয়ে দেবো। তাহলে যে 6টায় বেরোচ্ছে তার স্পিড কত? 4, 2 ঘন্টাতে সে কত যাবে? 8। তাহলে ধরো এতটা ডিস্টেন্সে 2 ঘন্টাতে চলে এসছে, এটা হচ্ছে 8। এতটা ডিস্টেন্স চলে এসছে সে 2 ঘন্টায়, মানে এখন টাইম হয়ে গেল কটা? 8টা। এই যখন 8টা টাইম হয়ে গেল তখনই এই ব্যক্তিটা চলতে শুরু করলো, আর এই দিক থেকে এও চলমান। তাহলে যখন দুজনেই চলমান তখন স্পিড কি হয়ে যায় আমার কাছে? রিলেটিভ স্পিড। আর দুজন যেহেতু বিপরীত দিকে, রিলেটিভ স্পিড হয়ে যাবে কত? 8। আর ডিস্টেন্স কতটা বেঁচে আছে? ডিস্টেন্স দেখো, এই জায়গায় তো 8 হয়ে গেল, টোটালটা কত? 16 ছিল, তাহলে এটা আর কত বেঁচে আছে? 8, তাই না? তাহলে ডিস্টেন্স হচ্ছে 8, স্পিড হচ্ছে 8, তাহলে টাইম কত? সরি, এখানে টাইম সমান লিখছি, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স ওয়াট, স্পিড ওয়াট, মানে 1 ঘন্টা।
তাহলে কটার সময় তাদের মিলিত হবে? 8টার পরে আরও 1 ঘন্টা, তার মানে সকাল 9টা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কোনো স্টপেজ ছাড়া একজন ব্যক্তি 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে স্টপেজ দিয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষায় এসছে। নর্মাল আমরা মনে রাখবো যে ডিফারেন্স বিটুইন স্পিড বাই স্পিড উইথাউট স্টপেজ, ঠিক আছে, উইথাউট স্টপেজ ইন্টু 60। জেনারেলি মিনিটে করার জন্য 60 করতে হয়। তাহলে ডিফারেন্স বিটুইন স্পিড কত? এখানে 20। উইথাউট স্টপেজ এখানে স্পিড কত? 80 ইন্টু 60, 15 মিনিট। ক্লিয়ার? ফর্মুলাটা অবশ্যই মনে রাখবো। নেক্সট দেখো এটা কী বলেছে, একজন সাঁতারু স্থির জলে 1 ঘন্টায় 6 কিমি বেগে যায়। সাঁতারুর বেগ মানে ভি, যেটা আমরা বোটের বেগ ধরি, সেটা কত? 6 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের বেগকে আমরা কী ধরি? ইউ, তাই তো? তাহলে অনুকূল বেগ কী হবে বলো? অনুকূল বেগ হবে, আমি বলতে পারি 6 প্লাস ইউ। আর প্রতিকূল বেগ কত হবে? 6 মাইনাস ইউ। ঠিক আছে, নেক্সট লাইনটা দেখো কি দিয়েছে, যে স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে 3 গুণ সময় নেয়। তার মানে অনুকূলে যদি সময় লাগে 1, প্রতিকূলে সময় লাগবে 3। তার সময়ের কথা বলা হচ্ছে, স্পিডটা কত হবে তাহলে? 3 1। তার মানে অনুকূলে স্পিডের রেশিওটা 3 রেশিও, আর প্রতিকূলে হচ্ছে 1 রেশিও। তার মানে আমি বলতে পারি 6 প্লাস ইউ বাই 6 মাইনাস ইউ সমান 3/1। এটা জাস্ট সলভ করে নেবে তোমরা। 6 প্লাস ইউ ইজ ইকুয়াল টু 18 মাইনাস 3u, 4u ইজ ইকুয়াল টু 12, u ইজ ইকুয়াল টু 3। অপশান সি। ক্লিয়ার? চলো নেক্সট। দুটি সংখ্যা অনুপাত দেওয়া আছে 3:5। দুটোর থেকে কি করা হয়েছে? 9 বিয়োগ করা হয়েছে, একদম সিএমএম মেথড, তাই না? অনুপাত নতুন পেয়ে গেছে কত? 12:23। কী করতে হয় সিএমএম মেথডটা? আমাকে অনুপাতে গুণ করতে হয়, 10 বিয়োগ করতে হয়। 5 বারং 60, 23 ইন্টু 3 69, তার মানে 9 রেশিও। সেই 9 রেশিওর ভ্যালুটা কত হবে না? এবার নিচের রেশিওটার সাথে নাম্বারগুলো গুণ করতে হবে আর বিয়োগ করতে হবে। আগে এটা বিয়োগ করে নেবো, 11, 9 11 99, 1 রেশিওর ভ্যালু 11। সংখ্যা দুটি কত কত? একটা 3 রেশিও ছিল মানে 33, আর একটা 5 রেশিও ছিল মানে 55। ক্লিয়ার? অপশান এ। নেক্সট, আচ্ছা একটা সরল দেওয়া আছে এখানে, সরলটা ধৈর্য ধরে যেমনভাবে গুণ যোগ গুণ বিয়োগ আছে সেইভাবে করে যাব। প্রথমে দেখো এটা 0.0539 সরল যখন করব, ফার্স্ট টাইম যখনই অ্যাটেম্প করব, সেটাকে একটু মানে মাথা ঠান্ডা রেখে অ্যাটেম্প করবো, হড়বড় করে নয়। ইন্টু 0.4 আছে, তাহলে এটার সঙ্গে জাস্ট 4 গুণ করব। 4 9 36, 4 1 4, আর 3 7, 4 5 20। এবার কটার আগে দশমিক বসবে? এখানে 4টার আগে ছিল, আর পয়েন্ট প্রমাণ 5টা, তাহলে এখানে একটা 0 দিন দশমিক বসাতে হবে। নেক্সট এই দুটো গুণ আছে, 0.56, এটার সঙ্গে গুণ করবো 7, 7ই গুণ করছি। তারপর কতগুলো আগে দশমিক আসবে সেটা বসিয়ে দেবো। 6 7 42, 4 ক্যারি, 5 7 35, আর 4 আমার 40। কটার আগে দশমিক? 2 আর 2, 4টার আগে এখানে হবে। মাঝে কী আছে? প্লাস। পয়েন্টে সোজাই পয়েন্ট 0392, যোগ আছে, যোগ করছি 9 9 5 0 পয়েন্ট
নিচেরটা এটা কি গুণ করে দেবো, 25 × 4 100, কতগুলো আগে দশমিক বসবে 1 2 3 4, চারটার আগে 1 2 3 4, তাহলে কত হচ্ছে নিচে না বাই এটা হয়ে যাবে 0 1, আচ্ছা দশমিকের পরে এই জিরোগুলোর ভ্যালু নেই। এবার আমি জাস্ট দশমিক ওঠাবো, এখানে কটা জিরো আসবে দুটো, দশমিক ওঠাবো নিচে কটা জিরো আসবে 3 2 5টা, 2 3 4 5, দুটো জিরোর সঙ্গে দুটো জিরো কেটে যাবে, তাহলে কত হচ্ছে 5996/1000, তাই না, তিনটে জিরো, তাহলে অ্যান্সার হবে 5.996, অপশান ডি। ক্লিয়ার? চলো নেক্সট, এটা তো খুব কমন একটা বীজগণিতের কোশ্চেন, x + 1/4x = 3/2, এই 2টাকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে 2টাকে যদি গুণ করি এইদিকে বাঁ দিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে 2x প্লাস এটার সাথে তো 2 গুণ হবে y/4x × 2 যদি করি তাহলে দেখো 2 2 4 কেটে যাবে, তার মানে ডান দিকে কত পড়ে থাকবে শুধুমাত্র 3, তাহলে কী চলে আসছে 2x + 1/2x = 3। এবারে দেখো যদি এই ফর্মেটটা থেকে a + 1/s সমান ধরো p দেওয়া আছে, আমাকে বের করতে দিচ্ছে a³ + 1/a³, তাহলে আমি কী করি pq - 3p, এটাই হবে ফর্মুলা ডাইরেক্ট, তাই না? তাহলে দেখো এখানে যেটা আমাকে বার করতে দিয়েছে এটা তো এটার কিউব, 2x এর কিউব করলে 8x3, আর 1/2x এর কিউব করলে 1/8x3, তার মানে জাস্ট এই ফর্মুলাটাই আমার কাজে লাগছে। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা লিখব 8x³ + 1/8x3, যদি করতে হয় তাহলে হবে এখানে কী করছিলাম p এর কিউব - 3p, তার মানে 3 এর কিউব - 3p, p মানে কত, পিটাই তো এখানে 3, তাই না, 3p, তো 27 - 9 18 হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, এটা আবার একটা বীজগণিতের কোশ্চেন, এই যে এটা আমার দেওয়া আছে c/d + d/c - = -1, এবার নর্মাল আমরা এটাকে এলসিএম নিয়ে নেব, cd এটা হয়ে যাবে c² + d² = -1, c² + d², সিডিটাকে ওইদিকে গুণ করে দেবো -cd হয়ে যাবে। এবার সবগুলোকে আমি বাঁ দিকে নিয়ে আসবো, c² + d² + cd = 0, এটা পাচ্ছি এই যেটা দেওয়া আছে। এবার এইখানটা আমরা ফর্মুলা ইউজ করব, এটা তো হচ্ছে aq - bq এর ফর্মুলা, তাই না, 2 × aq - bq এর ফর্মুলা কি a - b × a² + b² + ab, এটা ওই ফর্মুলা। এবার এই যে এটার ভ্যালুটা আমরা কত পেয়েছি 0, তার মানে 2 × c - d × 0 সামথিং × 0 মিন্স 0। ক্লিয়ার? চলো নেক্সট, এক ব্যক্তি তার আয়ের 12.5%, আচ্ছা এটা কিন্তু 12.5%, জিনিসপত্রে এবং বাকি 30% ভাড়াই ব্যয় করেন, বাড়ি ভাড়াই ব্যয় করেন, তার কাছে আর এত টাকা পড়ে আছে জমা আছে, তাহলে তার বেতন কত? 12.5% মানে কত 1/8, মানে তার যদি 8 টাকা হয় 1 টাকা সে ব্যয় করে নিত্য ব্যবহার্য জিনিসপত্র কেনাকাটার জন্য, বাকি হচ্ছে 7, আচ্ছা 7-এর 30%, আচ্ছা একটা কাজ করিনি আমি 0 করিনি, 80 টাকা আয় হলে সে নিত্য ব্যবহার্য জিনিসপত্রে ব্যয় করে কত 10, তাহলে আর বাকি কত, বাকি 70, এই 70-এর 30% সে ব্যয় করে কিসে, বাড়ি ভাড়ায়, 30% ব্যয় করে বাড়ি ভাড়ায়, আর 30% ব্যয় করে, তাহলে আর কত পার্সেন্ট পড়ে থাকবে, এর 30% সে ব্যয় করে বাড়ি ভাড়ায়, তাহলে 70% বেঁচে থাকবে। তো 70-এর 70% সে করে সঞ্চয়, 70-এর 70% মানে কত 49 রেশিও সে করে সঞ্চয়, তাই তো, কিন্তু কোশ্চেনে কত বলা আছে 2940, তার মানে আমি বলতে পারি 49 রেশিওর ভ্যালুই হচ্ছে 2940, 7 দিয়ে কাটো 7 7 49, 4 7 28, 7 6 42, 60, 1 রেশিওর ভ্যালু কত 60, তাহলে তার ইনকাম কত, বেতন কত 80 রেশিও, তাহলে ইন্টু 80 মানে 48 হচ্ছে তার ইনকাম, অপশান এ। ক্লিয়ার? চলো নেক্সট,
একটি ট্যাপ 12 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্কে পূর্ণ করতে পারে, তাহলে ট্যাপটা ধরলাম সে 12 ঘন্টার মধ্যে খালি করতে পারে। অপর একটা ট্যাপ 10 ঘন্টার মধ্যে অর্ধ ভরা ট্যাঙ্কি খালি করতে পারে। আচ্ছা, 10 ঘন্টার মধ্যে যদি অর্ধেকটা ভরা ট্যাঙ্কি খালি করতে পারে, তাহলে পুরো ট্যাঙ্কটা যদি খালি করতে চায় তার টাইম লাগবে কত ঘন্টা? 20 ঘন্টা। এটা খালি করছে বলে আগে একটা মাইনাস দিলাম, ঠিক আছে। এবার নিয়ে নেবো এলসিএম, যেভাবে করি 5 × 60 3, এটা মাইনাস। এবার যদি দুটো ট্যাঙ্ক একসাথে খোলা থাকে তাহলে অর্ধেক পূর্ণ করতে কত টাইম লাগবে? টোটাল ক্যাপাসিটি যদি 60 হয়, অর্ধেক পূর্ণ মানে 30 ভর্তি করতে কত টাইম লাগবে দেখে নেবো। দুটো একসাথে খোলা আছে মানে এফিসিয়েন্সি 2, তাহলে 2 দিয়ে ভাগ, কত হচ্ছে? 15 ঘন্টা। অপশান সি। ক্লিয়ার? চলো নেক্সট। চিহ্নিত মূল্যে 10% ছাড় দেওয়ার পর এক ব্যবসায়ী 15% লাভ করে। আচ্ছা, 10% ছাড় দেয় মানে এমপি যদি 10 হয়, এসপি কত হবে? 9। 15% লাভ, 15% মানে 3 × 20, তাই তো। তার মানে সিপি যদি 20 হয়, এসপি হবে কত? 23। লাভ বলেছে যেহেতু, এবার এসপি দুটোকে সমান করবো। এখানে 23 গুণ, এখানে 23 গুণ, এখানে 9 গুণ, এখানে 9 গুণ। এবার বলেছে চিহ্নিত মূল্যের সাথে ক্রয় মূল্য অনুপাত কত? চিহ্নিত মূল্য কত? 10 × 23, এটা হচ্ছে চিহ্নিত মূল্য। আর ক্রয় মূল্য কত? 20 × 9, 0 0 কেটে যাবে। 23/18 অনুপাত চেয়েছে। অপশান বি। ক্লিয়ার? চলো নেক্সট। এক দোকানদার 13.5 টাকা প্রতি কেজি দরে 80 কেজি চিনি কেনেন এবং 120 কেজি চিনির সাথে এটা মেশায়, যেটার দাম ছিল 16 টাকা প্রতি কেজি। তাহলে একটা হচ্ছে 13.5 টাকা প্রতি কেজি, একটা হচ্ছে 16 টাকা প্রতি কেজি। কত কত চিনি? প্রথমটা হচ্ছে 80 কেজি, তারপরটা হচ্ছে 120 কেজি। একটা কাজ করে নেবো, এই যত কেজি সে কিনেছে তাদের অনুপাত বের করে নেবো। 4 2 8, 4 3 12, তাহলে 2 3। এই যেটা 2 অনুপাত, তার দাম ছিল 13.5 কেজি, কেন 13.5 রাখো, কোনো অসুবিধা নেই। আর যা 3 ছিল তার দাম ছিল 16 টাকা। তাহলে মোট তার কত টাকা লেগেছে দেখো তো। 2 অনুপাত কিনেছে বা 2 কেজি কিনেছে, ভাবো 1 কেজির দাম হচ্ছে 13.5, তাহলে 2 কেজির দাম হচ্ছে 27। এটা হচ্ছে 3 কেজি কিনেছে, 16 টাকা করে দাম আছে, মানে টোটাল দাম হচ্ছে 48। তাহলে মোট তার কত টাকা লেগেছে? মোট তার লেগেছে, দুটোকে যোগ করে দেবো, 8 × 7 15, 75 টাকা। মোট তার 75 টাকা লেগেছে। এবার তাকে কত টাকায় বিক্রি করতে হবে যাতে কিনা 20% লাভ হয়? 20% লাভ, ক্রয় মূল্য 75, 20% লাভ করতে গেলে বিক্রয় মূল্য কত হবে? বের করে নেবো। 20% লাভ মানে 120/100, তাই না? 2 6 12, 2 5 10, 5 15 75, 6 15 90। 90 টাকায় তাকে বিক্রি করতে হবে, কিন্তু আমাকে জানতে চাই যে প্রতি কেজি কত দামে বিক্রি করতে হবে। এই 90 টাকায় সে কত কেজি বিক্রি করবে? কত কেজি? একটা 2 একটা 3 ধরেছিলাম তো, মানে টোটাল 5 কেজি। তাহলে প্রতি কেজি বিক্রি করতে হবে কত টাকায়? 18 টাকায়। অপশান এ। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, তৃতীয় সমানুপাতে বার করতে দিয়েছে। প্রথম আর দ্বিতীয় দেওয়া আছে, তৃতীয়টা কত ধরবো? এক্স। তাহলে প্রথম বাই দ্বিতীয় ইজ ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়। জাস্ট এটা সলভ করবো। 2 4 8, 4x ইজ ইকুয়াল টু 0.2, x ইকুয়াল টু 0.2/4, পয়েন্টটাও 0 নিয়ে চলে আসো। 20, 1/20 মানে 0.05। নর্মাল ভাগ করে নাও, 0.05। চলো নেক্সট। গড়ের কোশ্চেন বলেছে, একজন ব্যাটসম্যান তার 12তম ইনিংসে কত রান করেছে? 63, যার ফলে তার গড়টা কত বেড়ে গেছে? 2। তাহলে 12তম ইনিংসের পরে তার গড় কত? আচ্ছা, মানে 11টা ইনিংস পর্যন্ত ধরো তার যদি গড়টা এক্স ছিল, 12 নম্বর ইনিংসের পরে তার গড়টা কত হয়ে গেছে? x+2। তাহলে 11তম ইনিংসের পর মোটটা কত ছিল? 11x। 12 নম্বর ইনিংসের পর মোটটা কত? 12 × x+2। তাহলে এই যে মোট
আর এই যে মোট, এই দুটোকে যদি আমরা বিয়োগ করে নিই, 12তম ইনিংসের পরে মোট হচ্ছে এটা, 11তম ইনিংসের পর মোট হচ্ছে এটা, এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে কততম ম্যাচের রানটা পেয়ে যাব? 12তম ম্যাচের রানটা পেয়ে যাবো তো আমরা, তাই না? 12তম ইনিংসের পর মোট আর 11তম ইনিংসের পর মোট, এই দুটোকে যদি বিয়োগ করে দিই তাহলে আমরা 12তম ইনিংসের রানটা পেয়ে যাব, যে রানটা আমাদের কাছে কত বলা আছে? 63। হয়ে গেল, কাজ শেষ। 12x প্লাস 24 মাইনাস 11x সমান 63। বিয়োগ করলে কত হচ্ছে? এক্স 24টা ওই দিকে চলে যাবে, 39। আমাকে কোশ্চেন করেছে যে 12তম ইনিংসের পর গড় কত। 12তম ইনিংসের পর গড়টা কত ছিল? এক্স প্লাস 2, মানে 39 প্লাস 2 ইজিক্যাল টু 41। অপশান বি। ক্লিয়ার? নেক্সট একটা সরল দেওয়া আছে, 8 কিউব হয় 512, তাহলে কিউব রুট অফ 512 মানে 8, কিউব রুট অফ 16 মানে 4, 4 ইন্টু 2 মানে 8 প্লাস 9, তাহলে এটা আছে 9 প্লাস 8 প্লাস 8, টোটাল হয়ে যাচ্ছে 25, 25-এর রুট অ্যান্সার হয়ে যাবে 5। অপশান ডি। ক্লিয়ার? নেক্সট, এটা বর্গমূলের একক স্থানে কী হবে? 66049, এটাকে যদি আমরা বর্গমূল করি একক স্থান, দেখো এইভাবে আমাদেরকে পেয়ার করে নিতে, 9 আছে একক স্থানে, মানে হয় 3 হবে না হলে 7 হবে। এবার এই লাস্ট পেয়ারটার কাজ শেষ, তার আগে কত দেখছি? 660, 660 কার স্কোয়ারের সামনে? 25-এর স্কোয়ার হয় 625 আমরা জানি, তাহলে আর 26-এর স্কোয়ার হয় 676, তাহলে কার হচ্ছে সামনে? 25-এর স্কোয়ার, 26 হলে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 25-এর। এবার সামনে কত হবে? 25। এবার যে একক ঘরের স্থানটা সেটা 3 হবে না 7 হবে, এটা কি করে জানবো? মানে সংখ্যাটা হয় 253 না হয় 257, এই দুটোর মধ্যে কোনটা সেটা জানতে গেলে কী করতে হবে? এই যে 25 পেয়েছি এটাকে তার পরবর্তী সংখ্যা মানে 26 দিয়ে গুণ করবো, গুণ করলে কত হবে? 25 হয় 150, 15, 25 দিয়ে 50 আর 15 650। এই যে গুণ করার পর যে নাম্বারটা পাচ্ছি তার থেকে আমার যে এখানে নাম্বারটা ছিল সেটা বড় ছিল না ছোট ছিল? বড় ছিল, 660 ছিল, যেহেতু বড় ছিল তাই বড়টাই অ্যান্সার হবে। যদি ছোটো থাকতো তখন ছোটোটা নিতাম, মানে 257 হয়ে যাবে অ্যান্সার। তাহলে এককের স্থানে কত আছে? 7। ক্লিয়ার? নেক্সট, কোনো একটা সংখ্যাকে 15, 20, 35 দ্বারা ভাগ করলে প্রতিবার 8 ভাগশেষ থাকে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তার মানে এলসিএম, সোজা কথা, সোজা অঙ্ক এটা, তাই না? এদের এলসিএম যদি আমি নিয়ে নিই 5 দিয়ে, 5 3 15, 5 4 20, 5 7 35, আর যাচ্ছে না, 5 4 20, 3 20 60, 6 7 42, 420, 8 ভাগশেষ থাকে, মানে 8 যোগ 428 হয়ে গেল আমার অ্যান্সার। অপশান এ। নেক্সট, আচ্ছা এটাই লাস্ট কোশ্চেন ছিল, ঠিক আছে? তো আশা করি সবার ম্যাক্সিমাম অঙ্কই হয়েছিল। চলো এবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।